রাজনীতিতে ডায়ালগ থাকতে হয়। দেখুন 14 সালে যখন জ্বালাও পোড়াও হচ্ছিল নির্বাচন বর্জন করার জন্য, প্রতিহত করার জন্য, তখন আমাদের নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়াকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ডায়ালগের জন্য। সেই সময় সেই সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং রাজনীতিতে ডায়ালগ থাকতে হয়। আমি সবসময় ডায়ালগের পক্ষে। আমি সজীব ওয়াজেদ জয়ের সাথে এ ব্যাপারে শতভাগ একমত। এবং আমি মনে করি যে যারা বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তাদের সাথে তো অবশ্যই ডায়ালগ হতে পারে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ধরুন এই যে মাঝখানে মানে ইউনূস সরকার এসে একটা ভয়াবহ ধরনের কনফ্রন্টাল রাজনীতিকে একেবারে চূড়ান্ত অবস্থায় নিয়ে গেল, এটাকে ইজ করার জন্য, এটাকে ধরুন একটা একটা মানে থিতু করার জন্য হলো কি মানে এই ডায়ালগের দরকার আছে কিনা? অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বা রাজনৈতিক অঙ্গনে যে বড় সমস্যা, সেটা হচ্ছে কনফ্রন্টেশনাল পলিটিক্স এন্ড পলিটিক্স অফ ডিনায়াল এন্ড পলিটিক্স অফ হেট। তো আমাদের তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, এবং সেই জন্য অবশ্যই ডায়ালগ প্রয়োজন। কারণ আমরা যদি হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি এবং সাংঘর্ষিক রাজনীতি আমরা করতে থাকি, তাহলে এটা কখনো শেষ হবে না। এবং সেই কারণেই আজকে বাংলাদেশ কিন্তু আপনার বিভাগে বিভক্ত, বহুধা বিভক্ত হয়ে গেছে এই সাংঘর্ষিক রাজনীতির জন্য। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সপক্ষের, অর্থাৎ যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশে বিশ্বাস করে, আমাদের অবশ্যই এই জায়গা থেকে বেরোয় আসা দরকার। উই শুড ওয়ার্ক টুগেদার। হাসান মাহমুদ, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ভালো, স্বাস্থ্যগতভাবে ভালো আছি। মানসিক ভাবে তো অবশ্যই দলের নেতা কর্মীরা প্রচন্ড বিপদের মধ্যে, আমরা দেশের বাইরে, দেশকে মিস করছি, নেতা কর্মীদের মিস করছি, দেশের জনগণকে মিস করছি। নেতাকর্মীদের সাথে তো আপনার যোগাযোগ নিঃসন্দেহে আছে এবং ভালোভাবেই আছে, এবং আপনার নেতাকর্মী যারা আছেন তাদের সাথে নিয়মিত খোঁজ খবর তো আপনি রাখছেন নিশ্চিতভাবেই। Definitely every day, every hour in fact. একটি নির্বাচন হয়ে গেল, আপনার আপনার আসলে নির্বাচন কেমন হলো সে প্রশ্ন তো আপনার কাছে প্রথমেই রাখতে চাই, কিন্তু আপনি যদি একটু ইলাবোরেট বলেন নির্বাচনের পূর্বাপর, নির্বাচনের আগের 18 মাস এবং এখন নির্বাচনটাকে নিয়ে আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, এই নির্বাচনটা যেটি হয়েছে, এটা একটি এক পেশা নির্বাচন। আওয়ামী লীগের মতো দল, যে দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, যে দল দেশ স্বাধীনতার পর 6বার দেশ পরিচালনা করেছে, নির্বাচিত হয়েছে, এবং যে দলের নেতৃত্বে, যে দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তরিত হয়েছে, 41% দারিদ্র সীমা থেকে নেমে 18% নেমে এসেছিল, এবং প্রায় 15% অতি দারিদ্রতা থেকে সেটা 5% নামিয়ে আনা হয়েছিল। যে দলের নেতৃত্ব অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, বাংলাদেশ ইমার্জিং ইকোনমিক টাইগার হিসেবে ইমার্জ করেছিল গ্লোবাল এরিনাতে। যেই দল দেশকে এত কিছু দিয়েছে, দেশটাই যেই দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, যেই দল কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্টলি বাংলাদেশে কোন সময় আওয়ামী লীগের জনপ্রিয়তা 35%-এর নিচে যায়নি। আপনি 79-এর ইলেকশন, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়, আমাদের সমস্ত ফ্রন্ট র্যাঙ্কিং লিডার যখন এবং জেলা পর্যায়ের নেতারা যখন জেলখানায়, এবং অনেকেই দেশ ছাড়া তখনও ছিল, সেই পরিস্থিতিতে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 79-এ, আমরা আসন সংখ্যা কম পেয়েছিলাম, কিন্তু ভোট প্রায় 35% পেয়েছিলাম সেই নির্বাচনও, যখন আমাদের অবস্থা একেবারে সঙ্গীন ছিল, যখন জয় বাংলা বলা অপরাধ ছিল, মুক্তিযুদ্ধ পরিচয় দেওয়া কঠিন হতো। আপনারা তো এখন আবার সেই পরিস্থিতিতেই পড়েছেন। আমরা সেই পরিস্থিতিতেই, এবং সেই পরিস্থিতির চেয়েও ভয়াবহ পরিস্থিতি, 71 সালের পরিস্থিতির মতো প্রকৃতপক্ষে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কোন সময়, অর্থাৎ অ্যারাউন্ড 40% উই হ্যাভ বিন এনজয়িং অল দ্য টাইম, বাট আজকে যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা আপনি জিজ্ঞেস করেন, আমার কথা তো বিশ্বাস করার দরকার নেই যে রয়টার্স সেটা একটা আন্তর্জাতিক গণমাধ্যম,
তারা তাদের ওয়েবসাইটে বলেছে বাংলাদেশের এখনো 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এবং এর সাথে যদি আপনি 14 দলকে যোগ করেন, এর সাথে জাতীয় পার্টিকে তো ভেঙে দেওয়া হয়েছে, হাত পা বেঁধে তারপর তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে বলা হয়েছে। তারা ফর সার্ভাইভাল তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, প্রকৃতপক্ষে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিস্থিতি রাখা হয়নি। তো তাদের সবাই মিলে তো আরো 10%। আর যদি জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট জিজ্ঞেস করেন, 80% উপরে মানুষ বলবে আগে ভালো ছিলাম। তো এই যে একটা দল, সেই দলকে বাদ দিয়ে যে নির্বাচনটা হয়েছে সেটিতে একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন, এক পেশা নির্বাচন। আবার সেই নির্বাচনেও নানা ধরনের অনিয়ম কারচুপি। তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হয় আগের রাতে ভোট, এখন তো দেখা গেছে তার আগের দিন সন্ধ্যা রাত থেকেই ভোট দেওয়া শুরু হয়েছে। এটা আমার কথা নয়, এগুলো অল আর আই মিন এক্সপোজড ইন দ্য সোশ্যাল মিডিয়া। আই মিন এই সোশ্যাল মিডিয়াতে এগুলো আছে। এবং কেন্দ্র দখল, সেই ঘটনাও ঘটেছে। আবার ঢাকার কেন্দ্রে যখন ইউ প্রতিনিধি দল যায় তখনও সেখানে কোনো মানুষ নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর নিয়েছি যে মানুষ আসলে প্রকৃতপক্ষে যায়নি। আপনার মতে তাহলে প্রকৃত টার্ন আউটটা কত হতে পারে? দেখুন, আপনি সোজা অঙ্কের হিসাব করুন যে রেফারেন্ডামে ভোট পড়েছে সরকারি হিসাব মতে 11.88, অর্থাৎ আমি ধরে নিলাম প্রায় 12%। তো একই মানুষ তো ভোট দিতে গেছে, তাই না? যারা ভোট দুটো করে ব্যালট দেওয়া হয়েছে একই মানুষকে, একই মানুষকে দুটো করে ব্যালট দেওয়া হয়েছে। তো দুটো করে যারা ব্যালট পেয়েছে, তো ওখানে যদি 11% বা 12% হয়, তাহলে এখানে না হয় 5% বেশি হবে। আমি ধরে নিলাম 10% বেশি, তাহলে 20%, অ্যারাউন্ড 20%। আর বাকিটা তো ম্যানিপুলেশন, সিম্পলি ম্যানিপুলেশন। দিস ইজ, সবাই ভোট দিতে গেছে, তো সবাই আপনার সেখানে আমি ধরে নিলাম যে হ্যাঁ রেফারেন্ডামে সবাই অংশগ্রহণ করে নাই, ধরে নিলাম অর্ধেক অংশগ্রহণ করেছে, তাহলে এখানে ডবল হবে ম্যাক্সিমাম, তার চেয়ে তো বেশি হতে পারে না। এটা সোজা অঙ্কের হিসাব। আরেকটা হিসাব হচ্ছে সকালবেলা 12টার সময় সিইসি সচিব বললেন যে 11 দশমিক ভোট কাস্ট হয়েছে সকাল 12টার সময়, 11:30 কি 12টা, 12টার সময়। হ্যাঁ 12টার সময়। তো সকালবেলায় কিন্তু ভোটটা কাস্ট হয়। আমরা তো সারা জীবন নিজে ভোটে দাঁড়িয়েছি, 4বার এমপি হয়েছি, আর এর আগে তো আরো বহুবার। আমি 78 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে নির্বাচনের এজেন্ট থেকে শুরু করে সব কাজেই আমি যুক্ত ছিলাম। তো আমরা সবসময় দেখেছি সকালবেলায় ভোটটা কাস্ট হয় 12টার মধ্যে। এরপরে সারাদিনে, অর্থাৎ সকাল 12টার মধ্যে যে ভোটটা কাস্ট হয় আর বাকি সারাদিনে সেই পরিমাণ হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। তো উনি যেটা বলেছেন 11 দশমিক, তো সাথে হয়তো আরো 10-11% হয়েছে, এর চেয়ে বেশি তো হওয়ার কোনো কারণ আমি দেখি না। কিন্তু দুপুর 2টোর সময় উনি আবার বলেছিলেন যে 32% মানে হয়ে গেছে। তো এই 1 ঘন্টায় কি এত 2-2.5 কোটি মানুষের ভোট মানে কাস্ট করা সম্ভব? প্রথম কথা হচ্ছে দুপুর 2টার সময়, অর্থাৎ 12টার পরে মানুষ কিন্তু ঘরে চলে যায়, খেতে যায়, সারা দেশে শহরে এবং গ্রামে। তখনও এইভাবে সকালবেলার চেয়ে বেশি ভোট কাস্ট হয়ে গেল, হাউ কাম? এগুলো তেলেসমাতি ছাড়া। না না, একটা প্রশ্ন হচ্ছে যে এটা কি মানে ফিজিক্যালি সম্ভব কিনা যে 2 ঘন্টার মধ্যে 2.5 কোটি ভোট আপনাকে প্রতি মিনিটে, তাহলে মানে 5 থেকে 7 জন, আরো বেশি, কখনো মানে 10-12 জন করে আপনার কাজ করার কথা মানে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি সম্ভব না, এটা টেকনোলজিক্যালি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি ইজ নট পসিবল। তো প্রতি মিনিটে 10 জন করে ভোট দেওয়া, এটা কি সম্ভব? একটা মানুষের ভোট দিতে কম পক্ষে 1-2 মিনিট লাগে, 2-3 মিনিট লাগে একটা মানুষের ভোট দিতে। উনি ঢুকবে, তারপর ভোট দিবে, তাহলে এটা কিভাবে? তো অনেকক্ষণ সময় লাগে কারণ এটা তো ম্যানুয়াল চেকিং করে। তারপর আবার যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে আরো সময় লাগে। অনেকে বুঝে না কিভাবে ভোট দিতে হয়, সেটি তাকে বুঝিয়ে দিতে হয় অনেক। সুতরাং এগুলো আসলে অ্যারাউন্ড 20%-এর বেশি ভোট কোনোভাবেই কাস্ট হয়নি, বাকিটা পুরোটাই তেলেসমাতি। এবং আরেকটা বিষয়, আপনি রেফারেন্ডামের কথা বলছেন, আমরা তো দেশে প্রতিদিন কথা বলি, ঘন্টায় ঘন্টায় কথা বলি, মানুষের সাথে কথা বলা নয় শুধু, সারা দেশ থেকে SMS পাই। 80% মানুষ না বাক্সে ভোট দিয়েছে, যারা রেফারেন্ডামে অংশগ্রহণ করেছে 80% মানুষ নাতে ভোট দিয়েছে, আর সেটা হয়ে গেল হ্যাঁ।
ডক্টর আরেকটা মাহমুদ, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে যে যখন আহ, আপনাদের আহ, নেত্রী এবং মানে আওয়ামী লীগের নেত্রী যখন এই কথাটা বললেন যে নো ভোট নো ভোট, এই ক্যাম্পেইনটা শুরু হলো, বাংলাদেশে মানুষ সাড়া দিল। এটা খুবই অহিংস একটা পদ্ধতিতে এবং খুবই কোনো ধরনের কোনো রকমের কোনো মানে আপনাকে রাস্তায় জ্বালাও পোড়াও করতে হয়নি, যেটা আপনাদের সময়ে নির্বাচন বানচাল করার জন্য আহ, মানে পোলিং স্টেশন পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে মানে মানুষ হত্যা অনেক কিছু হয়েছিল। সেরকম কিছু না করেও যে মানে মানুষকে ভোট দান থেকে বিরত রাখা যায় এবং মানুষকে মোটিভেট করা যায়, সেটা আপনারা কি প্রমাণ পেয়েছেন কিনা? ডেফিনেটলি। সো যদি 80% মানুষ ভোটার যদি ভোট বর্জন করে, তাহলে তো সেটা আমাদের ডাকেই সাড়া দিয়ে মানুষ ভোট বর্জন করেছে। দেশে কি এই সমগ্র বাংলাদেশে কি ভোটের কোনো আমেজ ছিল, উৎসব ছিল? বাংলাদেশের ভোট কিন্তু একটা উৎসব, সেটি কি ছিল? ছিল না। তো সুতরাং আমরা যে নো ভোট নো ভোট সেই যে ক্যাম্পেইন করেছি, সেটাকে ডিসক্রেডিটেড করার জন্য এবং ইলেকশনটাকে ক্রেডিবল শো করার জন্য তারা এই ফুলিয়ে ফাঁপিয়ে জালিয়াতির মাধ্যমে, অর্থাৎ ম্যানিপুলেশনের মাধ্যমে এই ভোটের হার 60%-এর উপরে দেখিয়েছে। কিন্তু আপনি যে কিন্তু উৎসবের কথা বললেন, সেই উৎসবের আমেজ তো আপনাদের ক্ষেত্রেও বলে যে আপনাদের সময়েও ছিল না। হ্যাঁ, আমাদের সময় দেখুন, আমরা কাউকে কিন্তু ব্যান করিনি। আমরা বিএনপি বলুন, জামাত ইসলাম বলুন, ভোটের আগে কাউকে কিন্তু ব্যান করা হয়নি। যে 3টা ভোটের নিয়ে তারা প্রশ্ন তুলে, 18 সালের ভোটে তো বিএনপি অংশগ্রহণই করেছিল। হ্যাঁ, সবাই তো অংশগ্রহণ করেছিল 18 সালের ভোটে। আমরা কাউকে ব্যান করিনি, তারা বর্জন করেছিল, তারা প্রতিহত করার ডাক দিয়েছিল। তো সেই পরিস্থিতি আর এটার মধ্যে অনেক পার্থক্য। এখন আওয়ামী লীগকে ইলেকশনে আমরা নির্বাচন করতে চাই, আমরা বারংবার বলেছি যে আমরা নির্বাচন করতে চাই, কিন্তু আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আমাদের কার্যক্রমটাই নিষিদ্ধ করে রাখা হয়েছে। তো সুতরাং সেটার সাথে এটা কোনো তুলনা হয় না। আপনি তুলনা, আমরা মানে তুলনা যদি নাও করি, ধরুন এই যে রাতের ভোটের কথা বলে, সেই সময় ধরুন দীর্ঘকাল ধরে আমরা সাংবাদিকরা চেষ্টা করেছি, বহু চেষ্টা করেছি যে রাতের ভোটের প্রমাণ সংগ্রহ করার জন্য, সেটা আমরা পাইনি। কিন্তু এবার তো দেখা যাচ্ছে যে 11 তারিখ রাতে পুরো মানে মানে সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে গেছে মানে রাতের ভোটের প্রমাণে। আপনি এই দুই প্রমাণ নিয়ে কি বলবেন? দেখুন, আপনার 18 সালের ভোট নিয়ে তারা যে বলে রাতের ভোট, সেটা প্রমাণটা একটু উপস্থাপন করতে বলুন। কোনো প্রমাণ নেই, এটা কথার কথা। জনাব রিজভী সাহেব উনি প্রেস কনফারেন্স করে বললেন যে রাতের ভোট হয়েছে, তো সেটাই ওনারা সবাই বলা শুরু করলেন। কিন্তু এবার তো আমরা দেখলাম যে একেবারে সন্ধ্যা রাত থেকে, রাত না, গভীর রাত না, সন্ধ্যা রাত থেকে ভোটে আপনার ব্যালট পেপারে সিল মারা শুরু হয়েছে। আর হা বাক্সের জন্য রেফারেন্ডামের যে সেগুলো তো আগের রাতে মেরে রাখা হয়েছে। এবং সেখানে আপনার শুধুমাত্র একটা সিগনেচার, আর কারো সিগনেচার নেই, অর্থাৎ জালিয়াতি করার পথটা উন্মুক্ত করে রাখা হয়েছিল আগে থেকেই। আর রেফারেন্ডামে তো কোনো মানে কোনো এটা ব্যালট পেপারের তো একটা মার্ক নাম্বার থাকা উচিত, রেফারেন্ডামে কোনো নাম্বার ছিল না। আমি রেফারেন্ডাম নিয়ে জিজ্ঞেস করতে চাই, আপনার কি মনে হয় এটা কনস্টিটিউশনাল হয়েছে, মানে এটা সাংবিধানিক হয়েছে কিনা? ডেফিনেটলি দিস ইজ আনকনস্টিটিউশনাল। আমাদের কনস্টিটিউশনে এইভাবে রেফারেন্ডাম করার কোনো বিধান নেই। আনকনস্টিটিউশনাল এই রেফারেন্ডাম করা হয়েছে। আর রেফারেন্ডামে যেই আপনার মানুষকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, তো মানুষ যদি 2টার সাথে এগ্রি করে আর 4টার সাথে ডিসএগ্রি করে, তাহলে কিভাবে দিবে? দিস ইজ আনকনস্টিটিউশনাল, অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল, বোগাস এটা একটা। এবং এটা দেশে দেশে একটা আপনার গন্ডগোল লাগানোর, গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে এই রেফারেন্ডামটা করা হয়েছে। এবং এই যে জুলাই সনদের কথা বলা হয়, সবার সাথে সলা পরামর্শ করলো 9-10 মাস ধরে। এবং 9-10 মাস ধরে যে সলা পরামর্শ করা হলো, আলী রিয়াজ সাহেব তিনি তো থাকেন আমেরিকায়, তিনি মার্কিন নাগরিক, তিনি উড়ে এসে বাংলাদেশের সংবিধান সংশোধনের দায়িত্ব নিয়েছিলেন। তিনি বাংলাদেশে কখনো থাকেন নাই, অর্থাৎ গত কয়েক দশক ধরে থাকেন না, আগে ছিলেন। তো তিনি যাওয়ার সময় করলেন কি, যেগুলো বিএনপি বলে নাই বা আরো অনেক দল বলে নাই, সেগুলো লিখে দিয়ে গেলেন। বিএনপি তো তখনই আপত্তি জানিয়েছিল যে আমরা যেগুলো বলি নাই, আমরা যেগুলোতে আপত্তি দিয়েছি সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। তো এটা আসলে একটা জালিয়াতি এবং এটা আনকনস্টিটিউশনাল।
এটা কোনোভাবেই এই রেফারেন্ডাম। বিএনপি তো ধরুন এই কথাও মানে তারেক রহমান যখন ফিরে যান বাংলাদেশে, ফিরে যাওয়ার পরে তিনি তো বলেছেন যে গণভোট নিয়ে আসলে কোনো কথা বলেননি, শেষ দিকে যখন মানে হ্যাঁ ভোটের কথা বলেছিলেন, কিন্তু দলীয়ভাবে ওনারা যে ইশতেহার দিয়েছেন, ইশতেহারের সঙ্গে গণভোটের যে হ্যাঁ বলার ব্যাপারটা, তো এই যে ব্যাপারটা ওনারা কি মানে বাধ্যবাধকতা আছে কিনা, ওনারা চাইলেই কি এটাকে মানে মানে এড়িয়ে যেতে পারেন কিনা? কারণ ওনার 2/3 ইয়ে আছে, সংবিধান সংশোধনের জন্য 2/3 আপনার মেজরিটি দরকার, ওনার সেটা এখন আছে, উনি চাইলেই তো সেটা মানে করতে পারেন এবং জুলাই সনদকে বাদ দিতে পারেন। উনি চাইলেই পারেন, তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। আরেকটা হচ্ছে দিস ইজ আনকনস্টিটিউশনাল, এটা যদি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এটা তো টিকবে না, এবং এটা ওনাদের মানার কোনো বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না। আনকনস্টিটিউশনাল কোনো জিনিস এবং যেটার মধ্যে প্রসিডিউরাল গলত আছে, শুধু নট অনলি আনকনস্টিটিউশনাল, এটা টোটাল প্রসিডিউরাল গলত আছে, সেটা মানার তো কোনো সেই গলতটা কি এটা যে মানে সংসদে আলোচনা না করে তো গণভোটে যাওয়া যায় না? আগে তো আপনাকে সংসদে কোনো একটা প্রশ্নকে তুলতে হবে সংসদে, তারপর সংসদ যদি সিদ্ধান্ত নেয় গণভোটে যাবে, তাহলে সেটা হতে পারে। পৃথিবীর সর্বত্রই সেটা মানে হয় যেখানে সংসদীয় গণতন্ত্র আছে, তাই তো? সুতরাং হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। সুতরাং তাদের এটা মানার কোনো বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না। বেশ কয়েকজন আইনজ্ঞের আমি মতামত শুনলাম সোশ্যাল মিডিয়াতে, তারাও একই মত দিয়েছে। যদি আমি আইনজ্ঞ নই, তো আমি তো পার্লামেন্টে ছিলাম, তো সুতরাং এটা মানার কোনো বাধ্যবাধকতা বিএনপির আছে বলে আমি মনে করি না। এটা যেহেতু আনকনস্টিটিউশনাল, প্রসিডিউরালি ভুল, এবং এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, সুতরাং এটা মানার কোনো বাধ্যবাধকতা নাই। আপনাদের প্রতিপক্ষ মানে আপনাদের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে বিএনপি কে আপনারা শত্রু মনে করেন না, আপনারা প্রতিপক্ষ মনে করেন, রাজনৈতিক প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী মনে করেন, বলবো না, প্রতিদ্বন্দ্বী মনে করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই নতুন সরকার, নতুন মানে নতুন যে সময় আসছে, সেটা নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের দলীয় মতামত জানতে চাইবো, আপনার মতামত জানতে চাইবো। আমি দলীয় মতামত আমি দিতে পারবো না, আমার মতামতটা আমি দিতে পারবো, কারণ দলীয় মতামত দিতে হলে দলীয় ফোরামে আলোচনা করতে হবে, সেই জন্য আমি দলীয় মতামতটা দিতে পারবো না। আমার ব্যক্তিগত অভিমত আমি বলতে পারি, সেটি হচ্ছে প্রথমত একটা আনকনস্টিটিউশনাল এবং দখলবাজ সরকার বিদায় নিচ্ছে। ডক্টর ইউনূসের মপতন্ত্র যারা কায়েম করেছিল, যারা বাংলাদেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে, যারা বাংলাদেশকে আফগানিস্তানে তো মানুষ পিটিয়ে মেরে ঝুলিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে না, হয়নি, গত কয়েক বছর আমরা শুনি মুজিবুল্লাহর সময় হয়েছিল, হ্যাঁ, কিন্তু গত কয়েক বছর হয়নি, যেটি বাংলাদেশে হয়েছে। এবং মপতন্ত্র এগুলো যারা কায়েম করেছে, এবং ইন্ডেমনিটি দেওয়া, হাজার হাজার পুলিশ হত্যা, হাজার হাজার আফগানিস্তানে হয় না, ইন্ডেমনিটি আফগানিস্তানে দেওয়া হয়নি। এবং শ্রীলঙ্কায় 12 জনকে মানে মানে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেই সময় হত্যাকাণ্ড ঘটানোর জন্য। জি, শ্রীলঙ্কায় বিচার হচ্ছে এবং নেপালেও বিচার করার ঘোষণা দিয়েছে। সুতরাং আমাদের দেশে সেগুলোকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। সুতরাং এই সরকারের তুলনায় রাজনৈতিক সরকার অবশ্যই ভালো আমি বলবো, কারণ রাজনৈতিক সরকারের বা রাজনীতিবিদদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। কিন্তু যারা এতদিন সরকার পরিচালনা করছে বা আজকেও যারা পরিচালনা করছে, তাদের তো জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। বিদেশি সেবাদাসদের তুলনায় রাজনীতিবিদ অনেক ভালো, সেটি খারাপ রাজনীতিবিদও অনেক ভালো আমি মনে করি, এবং রাজনৈতিক সরকার সেটি মাচ বেটার এনিওয়ে। এটি কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বা দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মানে দলের সঙ্গে ডায়ালগ করারও একটা সুযোগ করে কিনা? কারণ আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম সজীব ওয়াজেদ জয়ের, উনি বলছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তারা কোনো ডায়ালগে যাবে কিনা, তারা কোনো মানে তারা কাজ করতে আগ্রহী কিনা, উনি তো উড়িয়ে দেন নাই, উনি বলেছেন অবশ্যই, কেন নয়। দেখুন, রাজনীতিতে ডায়ালগ থাকতে হয়, আমি সজীব ওয়াজেদ জয়ের সাথে শতভাগ একমত, এবং রাজনীতিতে ডায়ালগ থাকতে হয়। দেখুন 14 সালে যখন জ্বালাও পোড়াও হচ্ছিল নির্বাচন বর্জন করার জন্য, প্রতিহত করার জন্য, তখন আমাদের নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়াকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ডায়ালগের জন্য। সেই সময় সেই সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং রাজনীতিতে ডায়ালগ থাকতে হয়, আমি সবসময় ডায়ালগের পক্ষে। আমি সজীব ওয়াজেদ জয়ের সাথে এ ব্যাপারে শতভাগ একমত, এবং আমি মনে করি যে যারা
বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তাদের সাথে তো অবশ্যই ডায়ালগ হতে পারে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ধরুন এই যে মাঝখানে মানে ইউনূস সরকার এসে একটা ভয়াবহ ধরনের কনফ্রন্টাল রাজনীতিকে একেবারে চূড়ান্ত অবস্থায় নিয়ে গেল, এটাকে ইজ করার জন্য, এটাকে ধরুন একটা একটা মানে থিতু করার জন্য হলো কি মানে এই ডায়ালগের দরকার আছে কিনা? অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনীতির ক্ষেত্রে বা রাজনৈতিক অঙ্গনে যে বড় সমস্যা, সেটা হচ্ছে কনফ্রন্টেশনাল পলিটিক্স and politics of denial and politics of hate. তো আমাদের তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, এবং সেই জন্য অবশ্যই ডায়ালগ প্রয়োজন। কারণ আমরা যদি হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি এবং সাংঘর্ষিক রাজনীতি আমরা করতে থাকি, তাহলে এটা কখনো শেষ হবে না। এবং সেই কারণেই আজকে বাংলাদেশ কিন্তু আপনার দুই ভাগে বিভক্ত, বহুধা বিভক্ত হয়ে গেছে এই সাংঘর্ষিক রাজনীতির জন্য। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সপক্ষের, অর্থাৎ যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশে বিশ্বাস করে, আমাদের অবশ্যই এই জায়গা থেকে বেরোয় আসা দরকার। উই শুড ওয়ার্ক টুগেদার, আই থিংক। কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই যে মানে ধরুন মানে চরম ডানপন্থী জঙ্গিবাদী একটা মানে রাজনৈতিক উত্থান বাংলাদেশে হলো, এটাকে আপনারা কি করে ঠেকাবেন? এটা তো তো ঠেকানোর প্রয়োজন আছে। এটা না ঠেকিয়ে মানে বাংলাদেশকে তো আপনি মানে একটা বাংলাদেশের ফেসটা কি ছিল? বাংলাদেশের ফেসটা আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের সময়েও বিএনপির সময়েও ছিল একটা মডারেট রাষ্ট্র, যেখানে সেকুলারিজম আছে, ধর্মনিরপেক্ষতা আছে এবং সব ধর্মের প্রতি সম্মান বোধ আছে। কিন্তু এখন তো যে যে উল্লম্ফনের ভেতরে আমরা প্রবেশ করলাম, সংসদে বিরোধী দল একটা মানে চরমপন্থী রাজনৈতিক গোষ্ঠীর কবলে চলে গেল এবং তারা আবার ক্ষমতায়ও আসতে পারে, এবং এবারই তারা ক্ষমতায় আসতো এরকম ছড়িয়ে পড়েছিল, সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছিল, সারা বিশ্বময় এই আলোচনা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের করণীয় কি? বিএনপির প্রতিও তো আপনার একটা মানে মেসেজ থাকবে, কারণ আপনি তো বাংলাদেশে রাজনীতি করছেন এবং বাংলাদেশে আপনি সেকুলার রাজনীতিটা মানে প্রতিভূ। এখানেই বড় ভুলটা বিএনপি করেছে। যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি উঠল, তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ তাদের দলের বেশ কয়েকজন সেটার বিরোধিতা করেছিল। এমনকি প্রথমবার যখন পিটিশন নিয়ে যাওয়া হয় হাইকোর্টে, তখন বিএনপি ঘরানার, এবং বিএনপির তো তিনি আইন বিষয়ক সম্পাদক ছিলেন, তৎকালীন অ্যাটর্নি জেনারেল, যিনি নির্বাচিত হয়েছেন কয়েকদিন আগে, তো তিনি কিন্তু বিরোধিতা করেছিলেন। কিন্তু পরবর্তীতে বিএনপি সেখান থেকে সরে এসে, অর্থাৎ তাদের সেই পজিশন থেকে, অরিজিনাল পজিশন থেকে সরে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কার্যক্রমে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অর্ডার, সেটার সাথে একমত পোষণ করেছে। এবং সেই কারণেই আমাদের অনুপস্থিতিতে আপনার ডানপন্থী শক্তির, উগ্রবাদী শক্তির, স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ঘটেছে। আওয়ামী লীগ মাঠে থাকলে তো এটা হতো না। জামাত কি কোনোভাবে কোনোদিন, আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে 5 থেকে 10টার বেশি আসন পেত এককভাবে? একবার তারা 18টি আসন পেয়েছিল, যে বিএনপির সাথে জোট করে, স্ট্র্যাটেজিক্যাল অ্যালায়েন্স করে পেয়েছিল, কিন্তু এর বাইরে তারা পাওয়ার কোনো কথা ছিল না। সুতরাং এখানেই বড় ভুলটা হয়েছে। আমি মনে করি দেশকে যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, যেই চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধ করেছে, দেশ রচিত হয়েছে, সেই চেতনাকে যদি উড্ডীন রাখতে হয়, সমুন্নত রাখতে হয়, সেই চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হয়, তাহলে আমি মনে করি এই যে আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, উই শুড ওয়ার্ক টুগেদার। এই যে ধরুন আপনারা মানে আওয়ামী লীগ তো এখন এত শতচ্ছিন্ন অবস্থা, ভয়াবহ অবস্থা, নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, দেশের ভেতর সংগঠিত হতে পারছে না। এই অবস্থায় আপনি কি মনে করেন যে দলটার পুনর্গঠন এবং প্রোগ্রাম আসলে মানে আপনারা কিভাবে এগোতে চাইছেন? বাংলাদেশ আওয়ামী লীগ ভেরি মাচ ইজ ইন দ্য কান্ট্রি। আমাদের হয়তো কয়েকশো কিংবা 2-3 হাজার আওয়ামী লীগ নেতা দেশের বাইরে আছে। আওয়ামী লীগ তো একটা গণমানুষের সংগঠন। আওয়ামী লীগ তো প্রত্যেকটা বাড়িতে আছে, প্রত্যেকটি মহল্লায় আছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ ইজ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আমরা দেখুন, এই পরিস্থিতির মধ্যে যখন আমাদের কার্যক্রম নিষিদ্ধ, এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমাদের কার্যক্রম বন্ধ হয়নি, কার্যক্রম চালু আছে, চালু থেকেছে। সুতরাং
আওয়ামী লীগ সবসময় প্রাসঙ্গিক। আওয়ামী লীগ শুধুমাত্র একটি দল নয়, আওয়ামী লীগ বাংলাদেশের মৃত্তিকার সাথে মিশে আছে, মাটির সাথে মিশে আছে। সুতরাং আওয়ামী লীগকে ওই একটা অর্ডার দিয়ে আপনার নিষিদ্ধ করে দিলেই এটা নিষিদ্ধ হয় না। তো আমি মনে করি যে এখন ইমিডিয়েট যেটি দরকার, যে সেই অর্ডারটা, অগণতান্ত্রিক আনকনস্টিটিউশনাল অর্ডারটাকে আপনার বাতিল করা প্রয়োজন। এবং যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স না অর্ডার দিয়েছিল, সেটিকেও বাতিল করা প্রয়োজন। এবং দেশে যেই ঘটনা প্রবাহ ঘটেছে গত 1.5 বছরে, যে মব সন্ত্রাস থেকে শুরু করে মানুষ পিটিয়ে হত্যা, পুলিশ পিটিয়ে হত্যা, দীপচন্দ্র দাস থেকে শুরু করে যাদেরকে এভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এগুলোর বিচার করা দরকার। এগুলোর বিচার না হলে তো এই বিচারহীনতার, বিচার না করার সংস্কৃতিটাই আমরা লালন করব। সেটি তো একটা দেশের ক্ষেত্রে এটি হওয়া উচিত নয়, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে। মানে আপনি বলছেন যে আওয়ামী লীগকে ফেরাতে হবে না, আওয়ামী লীগ সব জায়গায় আছে, তার মানে আপনারা বলছেন যে আওয়ামী লীগের থেকে মানে এই ব্যানটা, মানে নির্বাহী ক্ষমতা বলে যে ব্যানটা রাখা হয়েছে সেটা তুলে নেওয়া, তাই তো? অবশ্যই, এটা তো আনকনস্টিটিউশন। একটা 2 লাইন পরে আসিফ নজরুল ঘোষণা দিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। তো এটা তো আনকনস্টিটিউশনাল, এবং এটা কোনোভাবেই হয় না, এবং সেটাকে উড্ড করা দরকার। কিন্তু সেক্ষেত্রে তো ধরুন যে সাজা ঘোষণা করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা ঘোষণা করা হয়েছে, যে আদালতটা, সেই আদালতটাও তো আনকনস্টিটিউশনাল, আপনি আনকনস্টিটিউশনাল, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। সেই আদালতে জননেত্রী শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, তার আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি। সরকার পক্ষ থেকে একটা আইনজীবী দিল, আর সেই আইনজীবী রায়ের পর যেভাবে আপনার পরিতৃপ্তির বাঁকা হাসি দিল, এতেই বোঝা যায় সেই আইনজীবী কি চেয়েছিল। এবং তার তো ডায়ালগ, আপনার বিচারকের সাথে ডায়ালগ এর আগে ফাঁস হয়েছিল। সুতরাং এটা একটি ক্যাঙ্গারু কোর্ট, বিচারের রায় আগে থেকে নির্ধারিত ছিল। সুতরাং এই সমস্ত ক্যাঙ্গারু কোর্টও বাতিল হওয়া দরকার আমি মনে করি। আপনারা কি এই যে মানে আইনগত বিষয়ের যে আপনাদেরকে অবৈধভাবে অবৈধ আদালতের মাধ্যমে এই যে হ্যারাসমেন্টটা করা হচ্ছে, এটা নিয়ে কোনো আন্তর্জাতিক পরিসরে আপনারা মানে এই ব্যাপারটি তুলেছেন কিনা, তুলবেন কিনা, বা কতটুকু অগ্রগতি হয়েছে বিষয়ে? দেখুন, আন্তর্জাতিক ভাবে তো আমরা সেগুলো তৎক্ষণাৎ তুলেছি, বা আগে থেকে, বিচারের রায় হওয়ার আগে থেকে আমরা তুলেছি, এবং সমগ্র পৃথিবী থেকে কিন্তু সেই রায়ের বিরোধিতা করা হয়েছে। ইইউ থেকে শুরু করে, ইভেন যে ইউএন হিউম্যান রাইটস কমিশনকে ডক্টর ইউনূস সাহেব খুব ব্যবহার করেছেন, সেই ইউএন হিউম্যান রাইটস কমিশন থেকেও সেটার বিরোধিতা করা হয়েছে। আমাকে গত মাসের 22 তারিখ ইইউ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে আমাকে চিঠি লিখে জানানো হয়েছে তারা ইনক্লুসিভ ইলেকশন চায়। আমাকে চিঠি লিখে, ইলেকশনের আগে কিন্তু, অর্থাৎ ইলেকশনের 20 দিন আগে, আই গট দ্য লেটার। তারা ইনক্লুসিভ ইলেকশন চায়, এবং তারা নেত্রীর বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের রায়, সেটির বিরোধিতা করে, আমাকে চিঠি দিয়ে জানিয়েছে। এবং আন্তর্জাতিকভাবে সেগুলো আজকে দেখুন, ইউএস কংগ্রেসম্যানরা এটি নিয়ে সোচ্চার হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো নেত্রীর বিরুদ্ধে এই রায় দেওয়ার পর তারা সেটার প্রতিবাদ জানিয়েছে। আন্তর্জাতিকভাবে এগুলো আমরা তুলে ধরেছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নির্বাচনের পরপরই ইউরোপিয়ান ইউনিয়নের যে সংবাদ সম্মেলন ছিল, কমনওয়েলথ যে মানে মানে ওদের যে পর্যবেক্ষক দল ছিল, তারা বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন, তারা এটাকে বলছে না, এবং মানে আওয়ামী লীগকে ফেরানোর কথা বলছে। তো আপনাদের তো আন্তর্জাতিক মানে মানে আপনারা যে অনেকেই বলেন যে আপনাদের আন্তর্জাতিক বন্ধু নেই, আপনারা বন্ধুহীন হয়ে গেছেন আওয়ামী লীগ, মানে এটা কেন বলে, বা এটার আসলে উত্তরটা কি? এটা ওরা নিজেরা পরিতৃপ্তি পাওয়ার জন্য বলে আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি ওনাকে, ওনার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, কারণ আমার নেত্রীও আমাকে শিক্ষা দিয়েছেন গুরুজনকে সম্মান করার জন্য। আমার পরিবার থেকেও আমি সেই শিক্ষা পেয়েছি। তিনি 85 বছর বয়স্ক মানুষ, তাকে আমি সম্মান রেখেই বলতে চাই, উনি ইউরোপে তো বহু জায়গায় এসেছে, কোনো জায়গায় একটা বায়োলেটারাল মিটিং করতে পেরেছে? কেউ কি তার সাথে দেখা করেছে? ইংল্যান্ডে গিয়েছিলেন ডাক ঢোল পিটিয়ে, বিরাট বহর নিয়ে, সেখানে কোনো মন্ত্রীও তো তার সাথে গিয়ে দেখা করেনি, উনি গিয়ে একজনের সাথে দেখা করেছিলেন। আর ইটালিতে গিয়েছিলেন, সেখানে তো কেউ যায়নি আপনার ইয়েতে, এয়ারপোর্টে। উনি মেয়রের অফিসে গিয়ে, হ্যাভিং দ্য স্ট্যাটাস অফ প্রাইম মিনিস্টার, প্রধান উপদেষ্টা, তিনি একটা মেয়রের অফিসে গিয়ে সেখানে গিয়ে দেখা করে এসেছেন। ইউরোপের অনেক জায়গায় উনি এসেছিলেন এবং আসতে চেয়েছিলেন, আসতে চেয়েও উনি আসতে পারেন নাই, এবং উনি কোনো জায়গায় বাইলেটারাল মিটিং করতে পারেন না, সব মাল্টিলেটারাল ফোরামে এসছেন। এবং উনি কত 10 মাসে 12 বার, 1 বছরে
14 বার 15 বার বিদেশ সফর করেছেন রাষ্ট্রের টাকায়, এবং সাথে বিরাট বহর টহর নিয়ে এসেছিলেন। তো ওনারাই আসলে নিজেরা বন্ধুহীন, তো সেই জন্য আমাদের বিরুদ্ধে এগুলা বলে তারা পরিতৃপ্ত হতে চান আর কি। সর্বশেষ প্রশ্ন ডক্টর মাহমুদ, আমি আপনার কাছে জানতে চাই যে ধরুন আপনাদের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ যে আপনারা প্রচুর দুর্নীতি করেছেন, প্রচুর টাকা পাচার করেছেন। আমরা দেখলাম শেষ মুহূর্ত পর্যন্ত মানে ইউনূস সরকারের এত আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া সত্ত্বেও তারা কোনো ধরনের বিদেশে আপনাদের কোনো টাকা ট্রেস করতে পারেনি, এবং সেই টাকা নিয়ে ফেরত নিয়ে অত দূরের কথা। এক, দুই হচ্ছে গত 18 মাসে আমাকে একজন গবেষক আমার সাক্ষাৎকারে বলেছেন, আমার এখানে বলেছেন যে $200 বিলিয়ন মতো টাকা নয় ছয় হয়েছে, এবং বাংলাদেশকে একটা বাস্কেট কেস, বাংলাদেশকে একটা আসলেই দেনার দায়ে একটা একটা ঋণগ্রস্ত জাতি হিসেবে রেখে ডক্টর ইউনূসের বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি শেষ প্রশ্ন বিদায় নেওয়া নিয়ে করব। আপনি কি মনে করেন কিনা যে এই গত 18 মাসে যারা যারা এই সরকারে ছিল তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তাদেরকে আসলে বিচারের আওতায় আনা উচিত? অনেকে তো পালিয়ে যাচ্ছেন। অফকোর্স, যারা এই মপতন্ত্রের নেতৃত্ব দিয়েছে, যারা বাংলাদেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে, বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে বাংলাদেশে, এবং যারা আপনার একজন কি বলে 25 বছর না 26 বছর বয়স, তার এপিএস এর অ্যাকাউন্টে 400 কোটি টাকা পাওয়া গেছে। 18 মাসে 18 মাস ছিল না তো, সে 1 বছর 14 মাসের মাথায় বিদায় নিয়েছে, তখনই তার এপিএস এর অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকা পাওয়া গেছে। তারপর আপনার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলি, উনি ওনার নামে ইউনিভার্সিটি নিয়েছেন, ওনার নামে আপনার হাসপাতাল নিয়েছেন, ওনার নামে উনি লোক পাঠানোর লাইসেন্স নিয়েছেন, উনি আবার অনলাইন ব্যাংকিং নিয়েছেন, তারপর ওনার আবার সমস্ত আপনার কি বলে ট্যাক্স মওকুফ করেছেন, আগামী 5 বছরও কোনো ট্যাক্স দিতে হবে না সেটাও করেছেন। নির্লজ্জতার তো একটা সীমা থাকা দরকার। এটা হাউ কাম? এটা তো আমি নিজে বলতেও তো লজ্জা পাচ্ছি এগুলো, যে একজন প্রধান উপদেষ্টা যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি এই কাজগুলো করেছেন, যেটি বাস্তবতা, যেটি সত্য। তো সুতরাং আমি মনে করি যারা এই মপতন্ত্রের আপনার কি বলে পরিচালনা করেছেন, মব সন্ত্রাস তো ইট ওয়াজ স্পন্সর্ড বাই দ্য গভর্নমেন্ট, বিকজ যারা মব সন্ত্রাস করেছে, আপনি ঢাকা রিপোর্টার সিলেটেতে আপনি তো সাংবাদিকদের প্রতিষ্ঠানে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে আলোচনা সভা, সেই আলোচনা সভায় যখন স্বাধীনতা বিরোধী একটা মব গিয়ে সেখানে আক্রমণ করলো, কোথায় তাদের গ্রেপ্তার না করে যারা আলোচনা সভার আয়োজন করেছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, মাসের পর মাস আপনার জেলখানায় রেখেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং লতিফ সিদ্দিকী সাহেবের বয়স 85 বছর, হ্যাঁ, তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়। তো এই যে যারা এইগুলোর আপনার আমাদের হাজার হাজার নেতাকর্মী, জেলখানার ভিতরে 200 আমাদের নেতাকর্মী আপনার বিনা চিকিৎসায় মারা গেছে, অর্থাৎ তাদের হত্যা করা হয়েছে। যারা আপনার জেলখানা থেকে, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন জেলখানায়, আপনি জানেন তো, কয়েকশো সাংবাদিক, কয়েকজন ক্যান্সারের রোগী, মোজাম্মেল বাবু ক্যান্সারের রোগী, তারপর আরো কয়েকজন আছে রোগী, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, এদের সবাইকে, আর যেইভাবে তারা এরা কেউ কিন্তু রমেশচন্দ্র সেনের কথা চিন্তা করেন, 86 বছর বয়স, তাকে রশি দিয়ে বেঁধেছে এবং বিনা চিকিৎসায় মারা গেছে। নুরুল মজিদ হুমায়ুন, 76 বছর বয়স, তার মৃত্যুর পরও তার হাতে হাত করা। এই কাজ যারা করেছে তাদের তো অবশ্যই বিচার হওয়া দরকার। ধন্যবাদ হাসান মাহমুদ। আমরা নিশ্চয়ই আরো যুক্ত হব, আরো কথা বলবো। বাংলাদেশের তো আরো সামনে অনেক দিন পড়ে আছে আমাদের সামনে কথা বলার মতো। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।